কি বলবো, কি দিয়ে শুরু করবো জানি না। যাই হোক, আপনি যেহেতু একজন, এক কথায় আপনি অনেক বড় একটা সেবা করতেছেন বাংলাদেশের, আমাদের এই যুব সমাজে যেভাবে অনলাইন ক্যাসিনোটা বিধ্বস্ত করছে, এক কথা যেভাবে বিধ্বস্ত করছে, সেখান থেকে আপনার দ্বারা অনেকে উপকৃত বা কিছুটা হলেও ফিরে আসতেছে। আমি আপনার কয়েকটা ভিডিও দেখেছি, অনেকে সংখ্যায় অনেক বেশি হয়তো বা আপনার ওটা থেকে ফিরে আসছে, অনলাইন ক্যাসিনো থেকে বিরত হয়েছে, অনেকে অনেকে নিজেকে শুধরে নিতে পারছে। তো আমিও এরকম একটা পর্যায়ে আছি যে ভাই বলার মতো না। তো আমি 2023 সালে প্রথমত আমি একটা ছোট চাকরি করি। কোনো চাকরি যদিও ছোট না, কিন্তু এটুকু বলতে পারি অল্প আয়ের একটা চাকরি করি, বা মধ্যবিত্ত ফ্যামিলির একজন সদস্য সন্তান। তো আমার ওই চাকরি করাকালীন আমার কয়েকটা কলিগ আছে, দুজন কলিগ, ওরা মনে হয় খেলতো বা ওটার সাথে যুক্ত ছিল। পরে একদিন আমার ফোন নিয়ে আমি জানতে পারি যে তারা খেলছে। তো আমি আমি নিজে থেকে বলতাম যে আল্লাহ সুদকে হারাম বলছে, জুয়াকে হারাম বলছে। আমি তাদেরকে সবসময় এটা বলতাম, ওই দুষ্টামি করে হলেও বলতাম, এমনি তো সিরিয়াসলিও বলতাম যে এগুলা ঠিক না, এগুলা থেকে বিরত থাকাটাই ভালো। তো আমার ফোন নিয়ে একদিন আমার এক কলিগ তার ফোনও বিক্রি করে দিছে। বিক্রি করার পরে আমার ফোন দিয়ে খেলার চেষ্টা করছে। আমি কয়েকবার নিষেধ করছি, পরে আমার ফোন দিয়ে খেলার চেষ্টা করছে। এবং জেটবাজ নামে একটা অনলাইন ক্যাসিনো, আমি নাম বলতেছি। আমাদের এখানে আমার কোনো ক্যাসিনোর নাম বলা যাবে না, আপনি গেমের নাম বলতে আচ্ছা আচ্ছা পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই যে সিক্স বো নামে একটা গেম, লুডোর মতো। জি জি, মেগা সিক্স বো। হ্যাঁ, মেগা, ওটা হচ্ছে সুপার সিক্স বো আচ্ছা আমি আচ্ছা, বুঝতে যতটুকু পারছি। জানি। জি। তো আমার ফোন দিয়ে খেলার পরে ও কিছুক্ষণ খেলছে, খেলার পরে সে হেরে গেছে। পরে ওর কাছে মোটামুটি ব্যালেন্স শেষ। পরে আমাকে বললো যে ওকে 1000 টাকা দেওয়ার জন্য 500 টাকা ওর থাকবে, 500 টাকা আমার থাকবে। ওইটা যদি মানে প্রফিট হয় সেক্ষেত্রে আমাকে দিবে। তা আমি বলছি না, আমার এরকম দরকার নাই, আমি এটা থেকে বিরতই থাকতে চাই। যাক, কিভাবে কিভাবে ওইটা আমিও যুক্ত হলাম। পরে ও 500 টাকা খেলার পরে আমি বললাম যে ঠিক আছে, আর 500 টাকা দিয়ে আমি ট্রাই করি। তো আমি ট্রাই করার পরে কিছুক্ষণ, আমি তো অত বুঝি না, গেমটা ও ওপেন করলো। মোটামুটি ওই সবকিছু সেট আপ করছে, শুধু আমাকে বললো খেলার জন্য। আমি কিছুক্ষণ ওর খেলা দেখলাম, পরে আমিও খেলা শুরু করলাম। পরে কিছুক্ষণ খেলার পরে আমার ওই টাকাটা মোটামুটি চলে গেছে, মানে ফার্স্ট টাইম ওইটাও চলে গেছে। চলে যাওয়ার পরে আমি বললাম আমার হালাল টাকাটা 500 টাকা চলে গেল, আরেকবার ট্রাই করি। তা আবার আমি 600 টাকা ডিপোজিট করছি, করার পরে আপনার ওইটাও চলে গেল। তো ওই দিন খেলতে খেলতে আপনার মোটামুটি আমার 7,000 টাকা চলে যায়। ওই 7,000 টাকা প্রথম চলে যেদিন যাওয়ার পর, মানে আপনি যখন খেলা শুরু করছেন, ওই প্রথম থেকেই আপনার লস শুরু হয়েছে, তাই তো? হ্যাঁ, প্রথম থেকে আমার লস শুরু। এমন না ব্যাপারটা যে অনেকে আমি দেখছি আপনার ভিডিওতে ফার্স্ট টাইম একটা ডিপোজিট করলে ভালো একটা অ্যামাউন্ট পায়, সেই জায়গা লোভ থেকে বা বলেন আর যাই বলেন, মোটামুটি একটা অ্যাট্রাকশন হয়, সেক্ষেত্রে তারা খেলতে থাকে। জি, কিন্তু আমার আমরাও প্রথমত সেটাই এটা, শুনছি যে অসংখ্য মানুষ তো, আমি তো দেখা যায় আমাদের এই হেল্পলাইনে এখন বর্তমানে সিরিয়ালের সংখ্যা হচ্ছে 17,000+। ঠিক আছে, যে এত জি হাজার ভাই, মানুষের সাথে আমরা কথা বলেছি। তো তার মধ্যে আপনি হয়তোবা অন্যতম একজন ব্যক্তি যিনি বললেন যে আপনি আপনার শুরু থেকেই লস। এটা আসলে কেউ বলে না, সবাই বলে যে হয়তোবা প্রথম 2 দিন 4 দিন একটু লাভ করছে, এরপর থেকেই লস শুরু হয়েছে। কিন্তু আপনার বেলায় একটু ভিন্ন ব্যতিক্রমী একটা শব্দ শুনলাম, যে আপনি শুরুতেই আপনি একদিনেই বেশ কয়েকবার ডিপোজিট করেছেন এবং বেশ কয়েকবারই এখান থেকে লস করেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। তারপর কি হলো? জি ভাই। পরে আমি, হ্যাঁ, আমি আপনার অনেকগুলো ভিডিও দেখেছি যে সবাই মোটামুটি প্রথমে একটু লাভবান হয়, তারপরে ওটা থেকে আকর্ষণ হয়ে হয়তো বা লস হয় বা লাভ হয়, এরকম। তো আমার প্রথমত এটা লস হয়েছে। লস হওয়ার পর আমি বললাম যে আমার হালাল টাকাটা, এত কষ্টের উপার্জন, অল্প আয়ের একটা চাকরি করে, তো যাই হোক, যেহেতু এটা অবশ্যই আসে, আসে না যেমন হয়তো বা আসবে, এরকম করে আপনার 15-16 হাজার টাকা চলে গেছে ওই দিন, ওই দিন এবং রাত সহকারে। তো আমার স্যালারি অনুযায়ী মোটামুটি যেদিন স্যালারি এসে তার পরের দিন স্যালারিটা আমার চলে গেছে, এটাই বলতে পারে। পরে যাই হোক, আমি আর ওইটা, আমার থেকে তো আর টাকা নাই, আমি আর খেললে, আমি মোটামুটি অনেক বড় একটা হতাশগ্রস্ত হয়েছি যে হালাল টাকা এভাবে
লোভ করি না, লোভ করছি কি করি না তাও বুঝতে পারতেছি না, কিভাবে কি হয়ে গেল, মানে এটা নিয়ে অনেকটা হতাশগ্রস্ত। পরে আমি আমার ওয়াইফ থেকে কিছু টাকা আনি, আনার পরে ওইটা দিয়েও খেলি, খেলার পরে ওইটাও চলে যায়। এবং ওইটা থেকে আবার একটা মানে ওটা ডিপোজিটে যদি লস হয় ওইটার ক্ষতিপূরণ হিসাবে ওই যে লাকি স্পেন বা কিছু ক্যাশব্যাক দেয়। তো আমি ওটাও যদিও অতটা জানতাম না, তারপরে আমি ওই যে লাকি স্পিনে আপনার ক্লিক করার পর ওইটা 4,000 টাকার মতো পাই। ওইটা দিয়ে আবার 5,000 টাকা হয়, 5,000 টাকা হওয়ার পর আমি 4,000 টাকা উইথড্র করি। উইথড্র করার পরে আবার ওইটা দিয়ে খেলি যে যদি ওই ইয়েটা কভার হয়, কভার হয় সেক্ষেত্রে আবার খেলা শুরু করি। খেলা শুরু করার পর ওইটাও চলে যায়। চলে যাওয়ার পরে আর মোটামুটি আমার থেকে তার টাকা নেই, বা আমি কারো থেকে কখনো আমি কারো থেকে 2 টাকা ধার করে নেই, বা আমি কাউকে এক কথা বলতে পারেন কারোর থেকে টাকা নিতেও আগ্রহী না, কারো থেকে দিতেও আগ্রহী না। আমি যদিও অল্প আয়ের ওইটাতে আমি সীমাবদ্ধ থাকতে চাই। তো এরকম করে ওই মাস চলে গেল। পরের মাসে আবার আমি স্যালারি হওয়ার পরে আবার খেলছি, আমার টাকাটা উঠানোর জন্য চেষ্টা করলাম। তো আমি আবার একটু আমার মাথা গরম বলতে পারেন, যে মানে আমার টাকাটা গেল কিভাবে, গেল কেন, আমার হালাল টাকাটা গেল কেন, এটা আমি শেষ দেখে ছাড়বো। পরের মাসে আবার আমার সেম এই অবস্থা, আমি যে যাইতে যাইতে পুরো স্যালারিটা চলে যায়। খেলতে খেলতে প্রথমে 600, পরে আবার 600 যাওয়ার পরে আবার 1200, 1200 পরে 2,000, 3,000, 5,000, 10,000 পর্যন্ত ডিপোজিট করে ওই টাকাটাও শেষ হয়ে যায়। পরে তো আমি আরো বেশি হতাশগ্রস্ত হয়ে যাই এবং আমার মানে এক প্রকারে সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। পরে আমার ওয়াইফকে জানাই, জানানোর পরে সে আমার এখানে আসে, আমার কর্মস্থলে আসে, আমাকে নিয়ে যায়। এবং আমার বললাম যে আমি তখন বলি না যে আমি এটাতে আসক্ত হয়েছি বা এই কারণে, আমি কয়েকটা সমস্যার কথা বলছি, বা আমার মাথায় সমস্যা হচ্ছে, মানে সিন করতেছে, এরকম একটা মানে অসুস্থতার কথা বলার পরে ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং সিটি স্ক্যান ওগুলো করে মোটামুটি আমি বাসায় কয়েকদিন ছিলাম। 2-4 দিন থাকার পরে আমি ওটা আস্তে আস্তে বলতে মানে চেষ্টা করলাম আর কি, যে এটা তো আসলে আমি এমনভাবে আসক্ত হইতেছি, বা আমার মনে হচ্ছে মানে আমি যখন খেলি এটা গেল কেন, আরো আমি ডিপোজিট করবো, এটা আসবে আমার, এরকম একটা মানে চিন্তাধারা চলে আসছে আমার মাথায়। পরে এরকম 2-3 মাস, 4 মাস, 6 মাসের মতো খেলছি। খেলার পর এটা আপনার 24 সালের আগে, মানে 24 সাল, 23 সাল শেষ, 24 সালের ডিসেম্বর, 23 সালের ডিসেম্বর পর্যন্ত খেলা পর্যন্ত এটা ছিল। 23 সালের শুরু থেকে 23 সালের শেষ পর্যন্ত এই খেলাটা আমার মোটামুটি চলছিল। এমন না যে প্রতিনিয়ত না, যখন আমার থেকে আবার মাঝে মধ্যে 2-1 মাস খেলতাম না, মানে ওইরকম আসক্ত না যে প্রতিনিয়ত খেলতাম, কারো থেকে এনে খেলতাম, কারোর টাকা এনে খেলতাম, এরকম না। সম্পূর্ণ আমার টাকা, আমার যা উপার্জন ছিল, বা অনেক সময় 2-3 মাসের টাকা আমার যখন অ্যাকাউন্টে থাকতো, অ্যাকাউন্ট থেকে আমার মোবাইল ব্যাংকিং চারোটাই আছে, ওইটা থেকে আমার ব্যাংক থেকে ট্রান্সফার করে আমি খেলতাম। তো 21 সালের লাস্টে আমার প্রায় 85,000 টাকার মতো আমার অ্যাকাউন্টে জমা হয়েছিল। ওই টাকাটা বললাম যে কিছু টাকা দিয়ে দেখি আমার ওই টাকাটা রিকভার হয় কিনা বা উঠে কিনা। এরকম করে খেলতে খেলতে গিয়ে ওই টাকাটা চলে যায়। ওইটা যাওয়ার পর আমি বড় একটা মানে ধাক্কা এবং হতাশাগ্রস্ত হয়ে যাই যে টাকাটা চলে গেছে। তখন আবার এই শুরু করলাম মায়ের থেকে, আমার ওয়াইফ থেকে টাকা আনার। ওদের থেকে মানে আমি কখনো তো চাই নাই, বা কখনো আমি আমার মানে মোটামুটি বিশ্বস্ত বা আস্থা আছে আমার ফ্যামিলির যে আমি এমন কোনো কিছু করবো না, চাওয়ার মাত্রে আমাকে টাকা দিয়ে দেয়। মানে যদিও মধ্যবিত্ত, তারপর যে কোনো ভাবে হোক ম্যানেজ করে আমাকে টাকাটা দিয়ে দেয় আমি বলার সাথে সাথে। ওইটা খেলেও আমি চলে যাই। কয় টাকা পরে আনছিলেন আমি আর আপনার, মানে শ্বশুর বাড়ি থেকে টাকা আনছিলেন কয় টাকা? শ্বশুরবাড়ি বলতে আমার ওয়াইফ, আমার শুধু কেবল আমার ওয়াইফ থেকে, মানে আমার ওয়াইফ একজন চাকরিজীবী বলতে স্টুডেন্ট প্লাস চাকরিজীবী, ও মাস্টার্স কমপ্লিট করছে এবং বাসায় একটা কোচিং সেন্টার আর একটা একাডেমি স্কুলের শিক্ষক। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে আপনার ওয়াইফ একজন মানে তারও একটা ইনকাম আছে, এই তো, মানে সেই টাকা আপনি আনছেন। হ্যাঁ, ওই টাকা দিয়ে খেলার পরে চলে যায়। চলে যাওয়ার পরে 23 সালের মানে শেষে আমি আর খেলি না, বলছি 24 সাল থেকে আমি নামাজ কালাম করবো, এটা থেকে যত বিরত আচ্ছা, থাকা এই যায়। যে আপনাকে একটু ব্রেক করি, সেটা হলো এই যে আপনি তার কাছ থেকে টাকাটা আনছেন, মানে এটা কি বলে টাকাটা আনছেন? ব্যবসা করবেন না মানে, মানে কি বলছেন? সে কি জানতো যে এই আপনি জুয়া খেলেন এই টাকা আনার আগ মুহূর্ত? না, আগ মুহূর্ত পর্যন্ত আমার থেকে জানতো না। পরে যখন আমি টাকাটা মানে বললাম না আমি ফ্যামিলিতে আস্থা আছে, বা ওই যে বললাম যে একটা ভালো একটা চাকরি করার জন্য কিছু জামানত লাগবে,
এরকম কয়েকটা মিথ্যা কথা বলে আনা হয়েছে, ঠিক আছে। যদিও এটা আমি কয়েকটা মিথ্যাই বলছি, মায়ের কাছেও বলছি, আমার ওয়াইফের কাছেও বলছি। বলার পরে তারা টাকাটা দিয়ে দেয়। টাকা দেওয়ার পরে ওটা খেলে চলে যাওয়ার পরে আপনার 23 সালের ডিসেম্বরে আমি এটা থেকে একবারে বিরত হয়ে যাই। পরে আমি 2-3 মাসে যা ইনকাম করছি আমার মায়ের টাকা এবং আমার ওয়াইফের টাকা দিয়ে দিয়েছি। মানে আমি এক কথা বললাম না যে আমি কারো থেকে কখনো ধার দেনা করিনি বা কাউকে টাকা দিতেও রাজি না, মানে লেনদেনের মধ্যে আমি দিতেও রাজি না, নিতেও রাজি না। এরকম একটা মন মানসিকতা ছিল সবসময় আমার। আমার অল্প আয়ের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম। এটাতে জড়িয়ে পড়ার পরে আমি বাইরের কারো থেকে বা থার্ড পার্সন কারো থেকে কোনো টাকা আমি নেই নাই, শুধু আমার ফ্যামিলিগত সীমাবদ্ধ ছিল। পরে আপনার ভাই আমার টাকাটা যাওয়ার পরে আমি ওদের টাকাটাও দিয়ে দিছি। মোটামুটি 24 সালের পুরো 24 সাল আমার গেছে। 25 সালের মোটামুটি কয়েক মাস চলে গেছে, আর আমি এটার সাথে আর যুক্ত ছিলাম না। প্রায় তখন এভারেজে আমার 1.5 লক্ষ টাকার সামথিং এরকম টাকা লস ছিল। ওটা থেকে আমি আস্তে আস্তে সরে আসছি, আর মানে এটার সাথে আর খেলিনি কখনো। মোটামুটি আমার মাথা থেকে চলে গেছে। তো গত 1-1.5 মাস আগে আপনার আমার বাড়িতে যাব। বাড়িতে আমি মোটামুটি আমার মতো করে একটা ঘর করলাম। তো ওইটাতে আরো কিছু কাজ বাকি আছে। আজকে 5-6 মাস আমি আমার ওয়াইফকে বলছি যে ডিসেম্বরে একবার আমার গ্রামের বাড়ি, আমি ঢাকায় থাকি যেহেতু, আমার শ্বশুর বাড়িও ঢাকা, পুরান ঢাকায়। আমার ওয়াইফও ওখানে পড়াশোনা যেহেতু মাস্টার্স এবার কমপ্লিট একবারে, আর পড়াশোনা এই চাকরিও ওখানে করতেছি দীর্ঘদিন। তো আমি বললাম যে যেহেতু বিয়ে করছি তাহলে আমার মা বাবার সাথে কয়েকদিন থাকো, তারপরে যদি ভালো মানসম্মত চাকরি হয় তখন আমি ঢাকায় সেটেল হব। এখন মা বাবার সাথে কয়েকদিন থাকা দরকার আছে, যেহেতু আমার কোনো বোনও নেই আর কেউ নেই, মা বাবা একা, বাড়িতে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমি আজকে 5-6 মাস আমার আব্বা আম্মাকেও তো কোনো টাকা দেয় নাই, কিছু টাকা হয়তো ভাত খরচে দিয়েছি, আমার ওয়াইফকেও দেয় নাই, বা মেয়ের জন্য যে সবসময়, আমার একটা মেয়ে আছে ভাই, মেয়ের জন্য কখনো দেই নাই। তো আমার থেকে মোটামুটি 6-7 মাসে প্রায় 65,000 টাকার মতো ছিল অ্যাকাউন্টে, যে আমি বাড়িতে যাব। ওই আমার একটা ঘর যেহেতু করতেছি, ওই ঘরের জন্য আরো একটু ডেকোরেশন বা কিছু কাজ বাকি আছে, ওইটা সম্পূর্ণ করে আসবো, ওদেরকে বাড়িতে দিয়ে আসবো। তো ওই টাকাটা থাকার পরে আমি আপনার জানি না, আমি মানে এই 1-1.5 মাস আগে গত নভেম্বরের সম্ভবত 11 তারিখে আমি কিভাবে, আমার মাথায় এটাই আসতেছে না কিভাবে, কি মনে করে আমি ওই খেলাটার মধ্যে আবার ঢুকি, ডিপোজিট করা শুরু করি। তো প্রথমত আমি 600 টাকা ডিপোজিট করছি। ডিপোজিট করার পরে আপনার ওটা চলে যায়, আবার 600 ডিপোজিট করছি, ওইটাও চলে যায়। তো আমার যেহেতু টাকাটা একটা কাজে লাগানোর জন্য, মানে যদিও এখন কম টাকা গেছে, যে আমি এই টাকাটা তো উঠানো দরকার, এটা মনে করে খেলতে 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 এক পর্যায়ে মানে আমার ওই যে খুব শুধু এটাই যে এটা বুঝে আসবে না, যাক আর আমি আরো বড় অ্যামাউন্ট ঢুকাই, আমার টাকাটা আমি উঠাবো, আগেরটা গেছে গেছে, এটা আমি উঠাবো। এরকম করতে করতে আমার সম্পূর্ণ টাকা চলে যায়। অ্যাকাউন্টে যে 65,000 টাকা ছিল এটা পুরোটাই চলে যায়। পরে আমি তো এখন পুরো হতাশ, আমি কি করব কি করব। আমি আবার আমার ওয়াইফ থেকে বললাম যে আমাকে টাকা দেওয়ার জন্য ইমিডিয়েটলি এখনই 10,000 টাকা দাও। কি জন্য? ওহ ভাই, আমি এত বড় মিথ্যা বললাম, মানে বলার বাইরে। মানে আমি যে মানুষের কাতারে আছে এখন, এটা ভাবতে আমার অবাক লাগে। আমি বললাম যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে বা পুলিশের একটা ঝামেলা হয়েছে, এটার জন্য আমাকে ইমিডিয়েটলি, আমি থানায় আছি। বলতেছি কি তোমার নামে তো কোনো মামলা? আমি বললাম যে আমি তো যদিও রাজনীতির সাথে জড়িত ছিলাম না, হয়তো বা রাজনীতির পরিবারের একজন ব্যক্তি, সেক্ষেত্রে হয়তো বা কেউ আমার এই যে প্রতিহিংসা বা হয়রানি করানোর জন্য তুমি দাও, নাহলে আমাকে চালান করে দেবে। যাক, সাথে সাথে আমাকে 10,000 টাকা দিল। দেওয়ার পরে আমি ওইটাও খেলি, ওইটা খেলার পর ওইটাও চলে যায়। আরো হতাশগ্রস্ত, আরো বিধ্বস্ত। পরে আবার সকাল হয়, রাতে ওইটা চলে যায়। সকাল হওয়ার পরে আমি, আমার একটা কলিগ ছিল, ওর অ্যাকাউন্টে টাকা আছে, আমি এটা জানি। আমি জানি ও চাইলে সাইবার মাত্র আমাকে দিবে, যদিও সে জানে, আমার সম্বন্ধে জানে আমি টাকা পয়সার ব্যাপারে অনেকটাই মানে সচেতন। তো সেক্ষেত্রে আমি চাওয়ার পরে বললো যে কি কি সমস্যা, আমি ওই সেম এই ঘটনায় বললাম। বলার পরে ও প্রথম বললো যে মানে আমার টাকাটা আছে, ওটা আমার কাজে লাগবে। এখন পরে ওই নি মানে বলতেছে, পরে আমি কয়েকদিন আগে একটা আবার ফোনও কিনছি, নিউ ফোন। আমি বলছি ফোনটা রাখো, দরকার হলে তুমি আমার টাকাটা দাও। তোর থেকে আমি আরো 10,000 টাকা নিলাম,
নেওয়ার পরে আমার পুরাতন ফোন দিয়ে খেললাম, নতুন ফোন রেখে ওর কাছে জমা দিয়ে এটা দিয়ে খেললাম। খেলার পরে ওই টাকাটাও চলে যায়। চলে যাওয়ার পরে আমি যে অফিসে থাকি ওই অফিসের পিয়ন থেকে নিলাম আরো 20,000 টাকা। মানে এখন টাকা এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি ওই টাকাটা যাচ্ছে মানে ডিপোজিট করতে ওই টাকাটা যাচ্ছে এখনো ওই 10,000-এর মধ্যে প্রায় 4-5 হাজার টাকা এখনো আছে, ওইটা এখনো ডিপোজিট করি না। এর মধ্যে দিয়ে এই সময়ের মধ্যে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে বা নাম্বারে অনেকের কাছে আবার টাকা চাচ্ছি যে টাকা আরো লাগবে, আমাকে আরো খেলতে হবে, আমি অনেক ডিপোজিট করতে হবে, আমার টাকা উদ্ধার করতে হবে। মানে ওই টাকাটা এখনো শেষ হয়নি, তার এর মধ্যে দিয়ে আমি চাচ্ছি। তাহলে আমার ব্রেনটা কিভাবে ওয়াশ হলো, মানে কি কি অমানুষে আমি কাতারে চলে গেছি, আমি ভাই বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে এই যে আপনি বারবার বারবার ডিপোজিট করতেছেন, টাকাগুলো শেষ হচ্ছে, কিন্তু এই যে ডিপোজিট করার মাঝেও আপনার ক্ষেত্রে এরকম কি হয় না যে আপনি 600 টাকা বা 1,000 টাকা বা 2,000 টাকা ডিপোজিট করছেন, ওই টাকা খেলতে খেলতে 8-10 হাজার টাকা হয়ে গেছে, এরকম হয় না? বা বড় ধরনের কোনো জিতেন না আপনি? বড় ধরনের দিচ্ছি বলতে ধরেন 2,000 টাকা ঢোকানোর পরে 2,800, 3,000, 4,000 হয়েছে। তো ওইটা উড্ডাও দিতে গেলে তখন মনে করি যে কয়েকবার একটু উড্ডাও দেয়, হয়তো বা কিছু টাকা কমবে। যে 2,000 টাকা ডিপোজিট করছি, 4,000 টাকা যেহেতু হয়ে গেছে সাথে সাথে, তাহলে এটা উড্ডাও দিলে আবার প্রয়োজনে আবার 2,000 টাকা ঢোকাবো, তাহলে তো আর এই 2,000 টাকা গেল না। কিন্তু ওই 4,000 টাকা যখন হয় তখন এখনো আপনার ওই যে ওখানে একটা অপশন আছে টার্ন ওভার হতে হয়, মানে আমি যে টাকা ডিপোজিট করছি ওই ওই পরিমাণ টাকা খেলতে হয়। পরিমাণ খেলতে হয়। হ্যাঁ, ওই টাকা পরিমাণ খেলতে হয়, তারপরে ওটা উড্ডাওয়ার একটা অপশন আসে। কিন্তু আমি যতবারে উড্ডাও করতে যাই হয়তো বা টার্ন ওভার ফিল আপ হয় না, আর নয়তো বা ওই যে আপনার উড্ডাও হচ্ছে না, বা আমি হয়তো বা রকেটে উড্ডাও দিতে যাচ্ছি, রকেটের উড্ডাও অপশন অফ, বিকাশে আমি দিতে চাই না, বিকাশে ওটা চালু আছে। তো বলতে তাহলে আর একটু খেলি, আমার তো অনেক টাকা লস, তাহলে ওই টাকাটা উঠবে। তো ওইটা খেলতে খেলতে ওইটাও চলে যায়। মানে আমার এখন পর্যন্ত কোনো বিগ অ্যামাউন্ট আসে নাই, শুধু কেবল একবার আমি যতটুকু আমার খেয়াল আছে একটাই বিগ অ্যামাউন্ট আমি পাইছি আমার জানা মতে। তাও ওইটা ওই যখন ফার্স্টে খেলা শুরু করি, মানে আপনার 2023 সালের শেষে, যখন আমি খেলা এটা একবারে সমাপ্ত দিই, তখন 1 বছর আর খেলি না, 1-1.5 বছর, তখন একটা 20 টাকা দেওয়াতে ওখানে 500 গুণেতে আপনার 10,000 টাকা পাইছি। 10,000 টাকা আরো 2,000 টাকা ছিল, 12,000 টাকা ওইটা উড্ডাও করছি। ওইটা উড্ডাও করার পরে আরো উল্টা ওইটা খেলতে খেলতে ওইটা যাওয়ার পরে আরো 25,000 টাকা গেছে। এই যে তখন থেকে খেলা একবারে আপনি যে 500 গুণ পাইছেন, এটা 6 বলতে হয়তো বা 4 অথবা 17, এই দুইটা সংখ্যায় হ্যাঁ এই 17-তে গুণটা আসে। পাইছি। আচ্ছা, 17-তে পাইছি। জি ভাই, বুঝতে পারছি। আমি কারণ আপনি ত্রিপলে মারছি কয়েকবার, ত্রিপলে অনেক মারছি, ত্রিপলে পাই নাই। আপনি যেই 17-তে খেলাটা পাইছি। সম্পর্কে বলতেছেন এটা হচ্ছে একটা 6 গেম। এটা জি অটোমেশন সফটওয়্যারে এটা পরিচালনা হয়। এই গেমের সম্পর্কে সব কিছু আমাদের জানা আছে। এটা বিভিন্ন নামে বিভিন্ন ডেস্ক আলাদা আলাদা হয়ে থাকে, যেমন সুপার 6 মেগা 6, তারপর হচ্ছে এশিয়ান 6, তারপর অনেকগুলো প্যারামেটিক 6, তারপর আছে ইভ্যালুয়েশন 6, ঠিক আছে, 6 মেগা 6, এই সব নামে এগুলো হয়ে থাকে। তো এখানে বিগ স্মল থাকে, অড ইভেন থাকে, নাম্বার থাকে, তারপর ট্রিপল থাকে, তারপর হচ্ছে ডাবল থাকে, হ্যাঁ বিভিন্ন, ডাবল থাকে। হ্যাঁ তো বিভিন্ন এখানে সংখ্যাগুলো থাকে। তো আমরা এখন পর্যন্ত 364টা গেমের সন্ধান পেয়েছি অনলাইন ক্যাসিনোর। তো এই যেগুলো লাইভ ক্যাসিনো, আপনি যেটা খেলছেন এটা একটা লাইভ ক্যাসিনো। তো এই লাইভ ক্যাসিনো যেগুলো চলে বা স্লট গেমগুলো যেগুলো চলে, এই সবগুলোর সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে। যেই ধারণার কারণেই আমরা ইতিমধ্যে প্রায় আমাদের যে জুয়া ছেড়েছে যে সংখ্যাটা, সেটা রেকর্ড পরিমাণ। বাংলাদেশে আসলে এরকম রেকর্ড পরিমাণ মানুষকে কেউ ভালো করতে পারছে এখন পর্যন্ত আমাদের জানা নাই। তো এই যে আমাদের জি ভাই, কাজ, আমি আপনার একাধিক ভিডিও দেখছি। আর তখন ভাই সরি আমার বলতে ভুলে গেছি, এটা অবশ্যই আপনাকে সাধুবাদ এবং ধন্যবাদ দেওয়ার মতো না, এটা আরো অনেক বড় ঊর্ধ্বে। যখন আমি যে 23 সালে যে খেলাটা সমাপ্ত করি, তখন ভাই বলতে গেলে আমিও ভাই আমি সবকিছু বুঝি, মানে এটা যে যাবে, এটা শেষ হয়ে যাবে, এটা মানুষের অধঃপতন, সবকিছু বুঝি। বুঝার পরেও ভাই আমি নিজেকে সবকিছু ইয়ে করতে পারি। বললাম যে আমার অনেক
রাগের মানে কন্ট্রোল হারিয়ে মানে কন্ট্রোল রাখতে পারতেছি না যে আমার টাকাটা গেল কেন, আমি এটা উঠে ছাড়বো। ওই মন মানসিকতা চলে আসে, তখন আর পারি না। তো 23 সালে যখন আমি লাস্টে 24 সালের শুরুতে আমি যখন ক্লোজ করি, তখন আপনার আমি একাধিক ভিডিও দেখি। তখন আপনার আপনার এই যে পরামর্শ দেওয়ার পরে, আপনার ভিডিও বা আপনার সাথে কথা বলার পরে প্রায় 1500 মানুষ, না জানি 1400 মানুষের সংখ্যায় ছিল যে ওরা সঠিক পথে মানে ওরা এটা থেকে বিরত হয়েছে, না জানি মানে এরকম হ্যাঁ, সামথিং। এত মানুষ আপনার ভিডিও দেখে বা আপনার পরামর্শ শুনে তারা খেলেছে, বা আপনি আরো একাধিক মানুষ আপনার কথা শুনে যারা আবার পণ্ডিতি করে খেলা শুরু করছে, ওইটারও একটা সংখ্যা রাখছেন। তো আপনার যে যারা ফিউর একবারে নিগাল ভাবে চলে আসছে তাদেরকে একটা এক সাইডে রাখছেন, যারা আপনার কথা শুনছে যে আপনাকে কথা দিয়েছে আর খেলবে না, তারপরেও এর মধ্যে দিয়ে আবার কয়েক পার্সেন্ট আবার খেলা শুরু করছে। এরকম একটা পর্যায়ে ছিল। আমি তখন আপনার ভিডিওগুলো দেখলাম, আপনার কথাগুলো শুনলাম। তো আমি এগুলো মনোযোগ সহকারে শুনছি, আপনার সবগুলো অনেক একাধিক ভিডিও শুনছি। তখন আমি আপনার এই কথাগুলা বা আপনার থেকে মানুষের এইসব গল্পগুলা, এসব এই ঘটনাগুলো শোনার পরে আমি এক কথায় তখনই এটা থেকেও আমি হয়তো বা বিরতি হয়েছি। নিজে থেকেও নিজেরও ইচ্ছা লাগে, আরেকজনের উছিলাও লাগে। আপনার সাপোর্টে অবশ্যই আমি তখন আজকে 1-1.5 বছর আমি খেলি নাই, এটাও সত্য। তো তারপরে বললাম যে গত মাসের 11 তারিখে আমি কি মনে করে খেলছি, কি মাথায় আসছিল, কি মনে করে কিভাবে আমি ঢুকছি, আমার এটাই এখন মানে চিন্তা করে পারতেছি না। ঠিক আছে ভাই। তো এই 1 মাসে হলো কি আমার পুরো টাকাটা চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার ওয়াইফ থেকে আনলাম, ওইটাও চলে গেল। তারপরে আমার কলিগ থেকে নিলাম, ওইটাও চলে গেল। তারপরে আপনার আমার অফিসের ফিয়ন, তার থেকে আমি সুদের উপরে নিছি, তাও তাকে ইন্টারেস্ট টাকা দিয়ে তার থেকে 20,000 নিছি, ওইটাও চলে গেছে। মায়ের থেকে 10,000 টাকা নিছি, ওইটাও চলে গেছে। তারপরে সর্বশেষ আপনার এই মাসের স্যালারি হওয়ার এরপরে আমার থেকে আর টাকা নেওয়ার মতো বা খেলার মতো এরকম টাকা ছিল না। আবার 15-20 দিন অফ ছিল, ওটা টাকা না থাকার কারণে। টাকা থাকলে হয়তো বা মোটামুটি খেলা রানিং থাকতো। পরে আপনার আমার স্যালারি হয় 8 তারিখে। 8 তারিখে হওয়ার পরে আমি 9 তারিখে বললাম যে 600 টাকা ডিপোজিট করব, এটাতে যদি পাইছি, নাহলে না পাইলে আর খেলবো না। আপনার ভিডিও অলরেডি তখনও দেখতেছি, সবে বুঝতেছি, আপনার সকল ধারণা আমি পাইছি যে এগুলা সব কিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে, এটা সম্পূর্ণ আমি বুঝতে পারছি এবং এটা সম্পূর্ণ ক্লিয়ার আমার কাছে। তারপরেও আমি যে তারা তো অনেক সময় আমাকে যেহেতু কখনো দেয়নি, আমাকে যেহেতু কখনো তারা লোভের মধ্যে ফালায়নি বা কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আকৃষ্ট করে নাই, সেক্ষেত্রে হয়তো বা থ্রি বলে আমি মারা শুরু করি যে হয়তো বা একটা অ্যামাউন্ট হলো তো আমাকে একবার না একবার দিবে। কিন্তু না ভাই, আমার ক্ষেত্রে এটা হয়নি, এটাই সত্য, দেয়নি। তারপরে কি হলো, আমার এই 9 তারিখে 8 তারিখে স্যালারি পাওয়ার পরে 9 তারিখে আমি 600 টাকা ডিপোজিট করলাম, ওইটাও চলে গেল। মোটামুটি তখন রাত 12টা বাজে, আমি ফোন অফ করে ঘুমাই গেছি, আর খেলি নাই। এবং 12টার পরে ওখান থেকে উদ্ধার করা যায় না পাইলেও। আমি বললাম যে যদিও দেয় আমি উদ্ধার করতে পারবো না, আর খেলবো না। পরে কি হলো, আপনার পরের দিন আবার খেলছি। খেলার পরে প্রথম 600 টাকা ডিপোজিট করছি। প্রথমে আমি 600 করি, 600 বা 900 এরকম করার পরে চলে গেলে এটা থেকে 900 থেকে 1,000, 2,000, 5,000 এরকম করা শুরু করি। মানে আমার বাড়ে আর কমে না। সবসময় আমি বলি যে না, 600-র মধ্যে থাকবো, যদি পাই এর মধ্যে আমি একটা অ্যামাউন্ট পেলে আমি আর খেলবো না। যেহেতু আমি অনেক বড় একটা এখন ক্ষতিগ্রস্ত এবং বিধ্বস্তের মতো হয়ে আছি, সেক্ষেত্রে আমার একটা অ্যামাউন্ট প্রয়োজন, এটা মনে করে খেলি। এবং যেখানে যাই, মানে খাওয়া দাওয়া করি না কেন, যাই করি, কিছুই তো ভালো লাগে না, সেটা আপনি বুঝতে পারতেছেন। সেটা আমার মতো যত ব্যক্তি আসক্ত আছেন তাদের সবার ক্ষেত্রে একই রকম। এই জন্য সেটা আর বিশ্লেষণ করতে চাচ্ছি না ভাই। ঠিক আছে, সারাক্ষণ হতাশগ্রস্ত, সারাক্ষণ মানে ওইটাই মাথায় আসে যে একটা অ্যামাউন্ট আমি পাবোই, একটা অ্যামাউন্ট পাবোই, এরকম মনে করে করে খেলে যাচ্ছি, এটা রানিং হচ্ছে। পরের দিন খেলার পরে আপনার প্রথম মনে হয় 6-7 হাজার টাকার মতো আসছে, 2,000 টাকা দিয়ে। মানে ওই 2,000 টাকা দিচ্ছে, 3,000 টাকা হওয়ার পরে উড্ডাও করে ফেলছি। আরো 700 টাকা ছিল, তখন ওইটা দিয়ে আবার খেলছি। কারণ যেহেতু থাকা অবস্থায় খেললে ওইটা তো আর টান আবার পূরণ করতে না, যাই উঠানো যায়। 2বার ওঠানোর পর প্রায় 5,000 টাকার মতো মানে লাভে আছে আর কি, মানে ওই দিন অনুযায়ী।
পরে আপনার ওইটা আহ্বান হওয়ার পরে বলছি যে কিছুটা আসছে 2-5 হাজার টাকা, তাও আমি মোটামুটি যত 5,000 টাকা আসছে আমার জীবনে এই খেলার মধ্যে দিয়ে লাভ হচ্ছে, আমি তাও সন্তুষ্ট যে না আর খেলবো না তাহলে। তারপরে বললাম যে লাভেরটা যেহেতু আসছে তাহলে এটা পর্যন্ত থাকি, এটা চলে গেলে আর খেলবো না। যদি লাভ যেহেতু আসতেছে যে পর্যন্ত আসতেছে এই পর্যন্ত খেলবো, তারপরে চলে যাওয়া শুরু করলে আর খেলবো না। কিন্তু ভাই না, এটা হয় নাই। ওই লাভেরটাও চলে গেছে, চলে যাওয়ার বলতেছি আবার 600 টাকা আবার লাস্ট এটা ডিপোজিট করে এরপর আর খেলবো না। আবার শুরু করতে করতে ওই যে 600 টাকা যে সীমাবদ্ধ থাকবো ওইটা আর মাথায় নাই। আবার শুরু করতে করতে পুরা স্যালারিটা চলে যায়। ভাই কি করব, অনেক অনেক হতাশ। এখন কি করব, আগের পুরো স্যালারি চলে গেল, এখন এই স্যালারিটাও চলে গেল। বাড়িতে, গ্রামের বাড়িতে আমার ওয়াইফ এবং বাচ্চাকে এবারের মতো মানে নিয়ে যাওয়ার কথা, একবারে ওদেরকে ওখানে রাখবো। পরে আমার যখন মনে হবে যে ওর একটা ভালো চাকরি করা দরকার, আমার মানসম্মত মনে হলে তখন ওকে ঢাকা এনে চাকরি করাবো। সেই পর্যন্ত আমার মা বাবার সাথে থাকবে। তো সেক্ষেত্রে যেহেতু আমার বাড়িতেও সম্পূর্ণ করার মতো টাকা দরকার এবং তাদেরকে বাড়িতে নেওয়ার জন্য আমার একটা মানে খরচের দরকার আছে, কি কোনো টাকাই আমার কাছে এখন নেই। যেমন তাদের থেকে আমি উল্টে এনে রেখেছি। এখন আমার ওয়াইফ ওই যে ডাক্তার, স্কিন ডাক্তার দেখাচ্ছে, সে টাকা চাচ্ছে, তার টাকাটা দিতে পারছি না। তারপরে কোনো মতে তাদেরকে আমি আরেকজন থেকে 5,000 টাকা নিয়ে দিলাম। টাকাটা দেওয়ার পরে আমার স্যালারি চলে গেছে, আমার থেকে আর কোনো টাকা নেই। গত পরশুদিন আপনার আমার অফিসের পিয়নের ও মোটরসাইকেল কিনবে, পরে ওকে ও কারো থেকে হয়তো বা একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট টাকা আনবে। পরে কোনো মোবাইল ব্যাংকে নেই, পরে বললো যে আমার বিকাশে কিছু টাকা লাগবে। পরে আমি নিজে থেকে বললাম হয়তো বা আমাকে আমার কি বলবো, ওই যে মানুষ বলে না শয়তানের ধোঁকা যখন মাথায় ঘুরে তখন নিজে থেকে ইচ্ছাকৃত সকল কিছু মানে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত থাকে। তাই আমি বললাম যে ঠিক আছে আমার মোবাইল ব্যাংকিং এ দেওয়ার জন্য বলেন। 40,000 খরচ 41,000 টাকার মতো দিছে। দেওয়ার পরে বললো যে তো ভাই টাকাটা উঠে আনেন। আমি বলতেছি আপনি আসেন। আমার মাথায় কিন্তু এটা আছে যে না, এই টাকাটা যেতে আসছে আমি হয়তো বা খেলে শেষ করতে পারি, তাহলে ওর টাকাটা ও সহকারে দিয়ে উঠে পড়ে। পরে বলতে ভাই আমার তো ভিতরে অফিসে কাজ আছে, আপনি টাকাটা তুলে আনেন। পরে আমি বললাম যে আপনি আসুন, যেহেতু একটা বড় অ্যামাউন্ট, তো ওটা হয়তো বা ক্যাশ আউট করলে লিমিটও থাকবে না, বা অনেকে এজেন্টে এত টাকা দেয় না অনেক সময়, বা অনেক একটা খরচও আসবে বেশি। আমি এক কাজ করি, আপনি ওই যে সামনে একটা ব্র্যাক ব্যাংক আছে, ওখানে এটিএম থেকে বিকাশের টাকাগুলা উইথড্র করা যায়। পরে বলতে সমস্যা না, আপনি যে উঠে আনেন। পরে আমি গেছি, যাওয়ার পরে দেখি সার্ভার ডাউন, সার্ভিস অফ করা আছে। পরে আমি আস্তে আস্তে ওখানে তার মধ্যে আমি আমার বিকাশ থেকে আমি 600 টাকা ডিপোজিট করি, যা একটু চেষ্টা দিই, আমার থেকে তো পুরো হাতে খালি। পরে ওইটা চলে যায়, আবার 600 টাকা ঢুকেছি, 1200 টাকা চলে যাওয়ার পরে আবার 3,000 টাকা ঢুকাই, 3,000, 4,000, 2,500 এরকম ঢুকাতে ঢুকাইতে মোটামুটি 15,000 টাকা চলে যায়। চলে যাওয়ার পরে তো এখন তো মানে মাথায় কাজ করতেছে না, আমার আরো খেলতে হবে, আমার টাকাগুলো উঠাইতে হবে। পরে আমি রাস্তায় হাঁটতেছি তাও খেলতেছি, অফিসে যাচ্ছি তাও খেলতেছি, মানে ওই খেলার মধ্যে আছে। লিফটে তা মানে নেট নেই, তারপরেও আমি খেলতেছি। মানে নেটে অনেকগুলো টাকা চলে গেছে, আমি বড় একটা বিগে মারছি, ওপরে দেখে কি উঠছে মানে বলতে পারি না, আমার টাকাটা চলে গেছে, 3,000 টাকার মতো মারছি। পরে ওর কাছে যাওয়ার পর বলছে টাকা আনছেন, আমি বলতেছি ভাই সার্ভিস তো অফ, ওই যে এটিএম এর সমস্যা আছে, সার্ভার ডাউন, টাকাটা সন্ধ্যা 6টার দিকে হয়তো বা ওটা ঠিক হবে। তখন বাজে 3টা। আচ্ছা ঠিক আছে, তাহলে 6টা বাজে আপনি উঠে এনে খেলতে খেলতে 40,000 থেকে 15,000 চলে আসছে। এখন তো মানে আর পাচ্ছি না কোনোভাবে, যেদিকে মানে বিগে মারলে ভাই স্মল আসে, স্মলে মারলে বিগে আসে, থ্রিপলে মারলে ওই যে সংখ্যায় আসে, এরকম খেলতে খেলতে কোনো আসে না এখন, মানে আসতেছে না, মানে আসবে না এরকম আমার চিন্তাধারা চলে আসছে। পরে 15,000-এর মধ্যে আমি একটু অফ গেলাম, এখন মাথায় কোনো কাজ করতেছে না, 25,000 টাকা কিভাবে ম্যানেজ করে দেবো। পরে আপনার ওকে আমি বললাম, আমি সত্যটা বললাম যে ভাই আমি তো যে, ওরা আগে জানতো না যে আমি এটা আসক্ত। পরে আমি ওরে সত্যটা বললাম যে ভাই আমি তো একটা কাম করে ফেলছি, আপনার টাকায় ও মতো হাই টেম্পার হয়ে গেছে। ভাই আপনি আমার টাকাটা এগুলো করলেন, আপনাকে এগুলো আসক্ত নাকি? এরকম জানলে তো আমি এগুলো করতাম না, আপনাকে তো আমি ভালো মনে করি সবসময়।
আপনার লেনদেন এবং ক্লিয়ার, মানে এগুলো বলে আপনি ধরো এগুলো করতে এত কথা আমি বুঝি না, আপনি আমার টাকাটা এখনই দিবেন। পরে বললাম যে ভাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনার টাকাটা আমি যেভাবে হোক দিচ্ছি, কারণ আমি এত কথা বুঝি না, আমি নাহলে অফিসে জানাচ্ছি, আপনার টাকাটা দেন যেভাবে হোক। ভাই তখন আমার থেকে এত মানে এত এত খারাপ লাগতেছে আমার জীবনটা, যে আমি এত বুঝের মানুষ হয়ে এত কিছু বুঝার পরেও আমি মানুষকে উল্টা আমার ছোট জ্ঞান থেকে আমি মানুষের ভালোর জন্য আরো মানে বলে থাকি, যে উপদেশ দিয়ে থাকি যে না এগুলো ঠিক না। সেই মানুষ এখন আমার মানে অপমানিত হয়ে যাবো এগুলা মাথায় এসে আমার এত খারাপ লাগতেছে, মানে কি করব। আমি অফিস থেকে অলরেডি বেরোয় চলে আসছি, বেরোয় এসে কল দিছি যে ভাই আমি অফিস থেকে বেরোয় গেলাম, আপনার টাকাটা দেবো ম্যানেজ করে দিব। এটা বলে আমি বাসায় চলে আসছি। এখন সিগারেট মানে খাচ্ছি, একটা পর একটা পরে একটা একটা খাচ্ছি। আমার মাথায় কিছুই কাজ করতেছে না যে আমার লাস্ট পর্যন্ত আমার সে ফ্যামিলি পর্যন্ত আমার টাকা গেছে, আমার বা ওয়াইফ বা মা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, মানুষের টাকা মানুষের টাকা এনে আমি শুরু করে দিছি, আমার দ্বারা তো আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন এই যে অফিসে জানাজানি হয়ে যাবে, আমি তো সমাজের কাছে বা অফিসের কাছে সবার কাছে তো আমি খুবই মানে কি বলবো অমানুষ হিসেবে পরিচিত হয়ে যাবে। মানে এগুলো মাথায় করতেছে না, আমার যেভাবে হোক আমার খেলাধুলা ওর টাকাটা আমি এনে অন্তত আস্তে আস্তে নিজেকে যতটুকু পারি এটা থেকে বিরত করার চেষ্টা করবো। পর আমি ওরা বললাম, বলার পরেও বলতেছে আমি 9টা বাজে অফিস শেষ, আপনার 10টা পর্যন্ত, আমি 10টা পর্যন্ত সময় দিলাম যে আমার ভাই বাইরে থাকে, আমি ওর থেকে টাকা ম্যানেজ করে দিব, বাংলাদেশ টাইম 10টায় আসবে, আপনি আমাকে এইটুকু সময় দেন। ভাইকে কল দিলাম, ভাই কল ধরে নাই বা ডিউটি শেষ করে নাই, অথচ আপনি যে আমি অফিস শেষ, আমি 1 ঘন্টার মধ্যে দাঁড়াইছি, আপনি আমার টাকাটা যেভাবে ম্যানেজ করে দেন, আমি সকালে মোটরসাইকেল কিনবো। ও যেহেতু একটা অল্প চাকরি করে, ওর আশা ভরসা করে আরেকজন তো টাকাটা আনছে, এখন তো হাই টেম্পার হওয়ার কথাই, অনেক ক্ষুব্ধ মানে ক্ষিপ্ত আমার উপরে। পরে আমি কোনোভাবে আর পারতেছি না, পরে আমার থেকে 15,000 টাকা ছিল, যে সব থেকে সেই 15,000 টাকা মারি, একবার মারছি, মানে আমার 2-3 মিনিটও লাগে নাই, এদিকে মারলে সেদিকে যায়, সেদিকে মারলে এদিকে উঠে, কোনোভাবে পাইনি, পুরো টাকাটা চলে যায়। পরে কি করবো, আর শেষবার যে আমি কারো থেকে কখনো লেনদেনের মধ্যে নাই, কার থেকে চাইবো টাকা। পরে ভাইয়ের কাছে বললাম, কল ধরছি, ধরার পরে বললো যে আমার থেকে তো আমি এই মাসে 50 ভাই গেছে, বেশি দিন হয়নি, যে 50,000 টাকা আমার একজনের দেনা দেওয়ার কথা, আমি 40,000 টাকা বাড়িতে পাঠিয়েছি কালকে মায়ের কাছে, আরো 10,000 টাকা হলে ওদের টাকা ফিল আপ করে দিতে হবে, আমার থেকে তো আর টাকা না। পরে মাকে কল দিলাম যে এই অবস্থা, মাকে মিথ্যা বললাম যে আমার ওই যে আপনার পুলিশের যে ঝামেলাটা, ওই ঝামেলাটার কথা জানাই যে মা আমার টাকাটা এখনই লাগবে, আমার টাকাটা দিয়ে এই যেভাবে ম্যানেজ করে দেন 40,000 টাকা। পরে বললো যে আমার কাছে 40,000 টাকা আছে, ওই যে তোর মেজো ভাই কালকে দিছিল, ওইটা আমি ওর ধার দেনা ওইটা পরিশোধ করার জন্য, আমি কালকে সকালে দিব। আমি বলছি মা আমি যেভাবে হোক আপনার টাকাটা দেন, যেহেতু আমার থেকে টাকা নেই, আমি প্রয়োজনে লোন নিয়ে হলো ওই টাকাটা দিব, আমি আস্তে আস্তে লোন চালাম। তো মার বেশি সময় নেয় না, পরে একটু বলে কি করতেছস, কি সমস্যা হয়েছে, কি এরকম হইতেছে, তোরা এরকম কথা বলতেছিস কেন বলে, তারপরে মা টাকাটা দিছে, ছোট ভাইকে দিয়ে বিকাশে টাকাটা পাঠাইছে, পাঠানোর পর ওর টাকাটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে আমি আবার মার থেকে বললাম যে বুঝে শোনা এবার মায়ের সাথে কথা বলছি, মায়ের সাথে একটু কথা বললে একটু হয়তো বা মানসিক শান্তি পাবো, বা মা কিছু কথা বললে আমি এটা থেকে আসতে পেরেছি। কিন্তু না ভাই, আমি ওইটা থেকে কোনোভাবে সরতে পারতেছি না, যে আমি একটা বিগ অ্যামাউন্ট অবশ্যই পাবো, এরকম করে মানে কিভাবে আর টাকা ম্যানেজ করা যায়, এরকম মানে চিন্তাধারা সবসময় এটাই কাজ করতেছে। পরে মায়ের সাথে কথা বললাম, কথা বলার পরে মাকে বললাম যে বড় একটা লোন নেন, ওটা 50,000 টাকা ওদেরকে দেন, আর 50,000 টাকা থাকে ওইটা আমি আরো এদিকে মানে মানুষের থেকে ধার দেনা হয়েছে, আমার অনেক টাকা লাগছে, ওই টাকাটা দিতে হবে, আপনি ওইদিকে ওই 50,000 টাকা দেন, আর এইদিকে 50,000 টাকা আমি এদিকে দেই, ওটা পরিশোধ করব, আর আস্তে আস্তে আমি চাকরি করে প্রতি মাসে মাসে আমি লোন বা কিস্তি যেটাই বলুন ওটা আমি চালাবো। পরে মা বললো আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাই আমি যে এই যে মিথ্যাগুলা বললাম, আমার বউকে বললাম যে পুলিশে জামিগুলা হয়েছে, ওটা তখন সম্পূর্ণ মিথ্যা ছিল, কিন্তু ভাই ওইটা অলৌকিক ভাবে সত্যি হয়ে গেছে। ঠিক আছে, সেম একবার যেভাবে বলছি, যেভাবে সাজাইছিলাম
সেম ওই রকম ঘটনা হয়েছে। হওয়ার পরে এখন কি করব, একবারে সেম ওই রকম আমাকে মানে আমি অফিস থেকে নাস্তা খাইতে নামছি, আমাকে সিভিলে ছিল, ওরা বলতেছে ডিবি, ওরা নিয়ে গেছে। যাই হোক, ওটা সেম যেভাবে বলছে যে আমাকে ওই যে রাজনৈতিক হয়রানি, সেম ওই রকম হয়রানি হয়েছে। হওয়ার পরে আমার থেকে টাকা আদায় বলছে, আমার কোনো অভিযোগ নেই। পর আমি আমার নামে নাকি একাধিক অভিযোগ আছে, আমাকে ত্যাগিনের মাধ্যমে ধরা হয়েছে দীর্ঘ 2-3 মাস ধরে। এরকম এরকম আমার নামে কয়েকটা অভিযোগ আছে, নাশকতা, মানে ওরা এগুলো এগুলো বলতেছে। পর আমি আমার অফিসের একজন স্যার, যার সাথে আমার মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে, যদি আমি ওখানে তাদের থেকে অনেক র্যাঙ্ক নিছে, তারপরে আমি তাকে জানালাম, বা আমি যতটুকু জানি ওনার একটা ভালো লিঙ্ক আপ আছে, সেজন্য আমি আমার ফ্যামিলি বা অন্য কাউকে না জানি ওনাকে জানালাম। পরে অনেক রিকোয়েস্টের পরে উনি গেল, যাওয়ার পরে উনি বললো যে ওনার কি অভিযোগ রয়েছে, অভিযোগগুলো বলেন। পরে ওনারা বললো যে আমাকে যেভাবে বললো যে ওর অনেক নাশকতার সাথে জড়িত আছে, এবং ও অনেক অরাজকতা কথা শুরু করছে, ওর অনেকগুলো অভিযোগ আছে, সে তদন্ত করে আমরা ওকে ফোনের ট্যাগের মাধ্যমে ধরছি। কত অফিসে ডিউটি করার একটা প্রতিষ্ঠানে যে মানে চাকরি করতেছে, এবং সে ডিউটি কালীন তাকে তো এইভাবে আপনারা আটক করতে পারেন না। যদিও আটক করতে পারেন বা অভিযোগ রয়েছে, আপনার ওই অফিসকে অবগত করতে হবে। তাছাড়া তাকে এভাবে নিয়ে আসছেন, এটা তো সঠিক মনে করি না। পরে ওনারা বলতেছে আইন তো কারো জন্য থেমে থাকেন, আমরা অফিসে পাই নাই। তারপর আমরা আনার সময় বলছি যে আপনার অফিসে, আমরা থানায় গিয়ে যা বলবেন, থানায় গিয়ে অফিসে কল দিয়ে আপনার জানাবেন, আপনার অফিসের কেউ আসে আমাদের সাথে কথা বলবে। তো আমরা আপনার এই থানায় আনার পরে আপনার সাথে কল দিয়ে আপনাকে আনছে, এখন এই অভিযোগ রয়েছে। ওরা বললো যে লিখিত কোনো অভিযোগ আছে না, কারণ লিখিত অভিযোগ নেই, কিন্তু অনেকগুলো অভিযোগ আছে, ওইটা সাপেক্ষে তাকে আমরা আটক করছি। ওরা বললো যে এটা কতদিন আগে যাবত এরকম অভিযোগ, 2-3 মাসে একাধিক অভিযোগ রয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি 8 মাসও আমার এই অফিসে আমার সাথে আছে, আমি ওই জানি 8 মাসের মধ্যে এই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি ওর কোনো অভিযোগ থেকে থাকে বা কোনো নাশকতার সাথে জড়িত থাকে, তাহলে আপনি আমাকে এটা বলতে পারেন। বলো যে আমি তো ডেট বলবো না, আপনি আমার একটা ডেট বলেন। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনি একটা ডেট বলতে পারেন, তাহলে আপনি ওকে যে শাস্তি বা ওর যা দরকার সে ব্যবস্থা নেবেন। যদি না হয়, যদি ওইটা প্রমাণিত না হয়, তত অভিযোগে থাকুক, ওকে হয়রানি করতে পারবেন না। বা আপনার সিনিয়র, উনি ডিউটি অফিসার, আপনার সিনিয়র যে অফিসার আছে বা ওসি আছে, আমি ওনাদের সাথে কথা বলতেছি। পরে ওনাদের সাথে কথাবার্তা বলার পরে বললো যে আপনি এইভাবে অবশ্যই হন কীভাবে, যতক্ষণ থাকে 9 ঘন্টা, ওর কোনো সাপ্তাহিক ছুটিও নেই, ওর কোনো সাপ্তাহিক ছুটি নেই, ওই দিন সে এরকম কোনো কিছু করছে, তাহলে আমি সার্বক্ষণিক সে সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকে। ওরকম একটা ডেট বলেন, আমি ক্যামেরা দেখাবো। যদি আমার অফিস থেকে সে থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনি যে ব্যবস্থা হবে ওই ব্যবস্থা নেবেন। পরে মোটামুটি ওনার লিঙ্ক অনুযায়ী আরও কয়েকজনের সাথে উনি কথা বললো, কথাবার্তা বলে পরে আর কোনো মামলা লিখতে দেয়নি বা চালান করার জন্য এরকম কোনো অপশন রাখে নাই। উনি ওনার যতটুকু অ্যাবিলিটি আছে ওটা থেকে আমাকে করলো, কিন্তু বললো যে একটা কষ্ট আছে, ওটা দিতে হবে খরচ। আর আমাকে বললো যে নবীন, ওনারা আমি কোনো মামলা লিখতে দেয়নি, তোমার এই খরচ, এই খরচটা দিতে হবে। কত খরচ? ওনারা 50,000 টাকা দাবি করতেছে, তোমাকে ত্যাগিনের মাধ্যমে অনেক মানে তোমার পিছনে পরিশ্রম আছে, তারপরে তোমাকে ধরছি, তাহলে তাদেরকে খরচটা দিতে হবে। পরে বললাম যে স্যার আমার থেকে তো এত টাকা নেই, ঠিক আছে। পরে বললো তো ঠিক আছে দেখো। পরে আমি মাকে বললাম, বললাম কারো থেকে কোনো টাকা পাইনি, ঠিক আছে, আমি তো এর আগে সব টাকা নিয়ে আসছি, আর ওটা আমি কীভাবে দিব, মানে তো ওরা মোটামুটি তখনই বুঝে গেছে যে আমি হয়তো বা কোনো একটা খারাপ কিছুর সাথে জড়িত হয়েছি। আমার মা এরকম কিছু ধারণা করছে, আমার ওয়াইফও বুঝে গেছে, বা আমার ওয়াইফ আমার অফিসের পিয়ন বা আমার কলিগের থেকে মোটামুটি একটু আছে, ওদের থেকে সবার থেকে জানছে, কেমনে কেমনে মোটামুটি কন্ট্যাক্ট করে বুঝতে পারছে যে আমি অনলাইন ক্যাসিনোর সাথে সংযুক্ত আছি বা জড়িত হয়েছি। পরে ভাই কি বলবো, পরে আমার স্যার আমাকে ওনার থেকে টাকা দিয়ে, প্রায় 30,000 টাকা দিয়ে আমাকে পরে ছাড়াই আনে, ওখানে ওদেরকে টাকাটা দিয়ে আনার পরে আমি আজকে কয়েকদিন খুবই হতাশ এবং বিধ্বস্ত। কি বলবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারতেছি না। এখন মাথায় একটাই কাজ করে
যে টাকা পেলে আবার ডিপোজিট করব, অথবা বড় একটা আমি অ্যামাউন্ট আমাকে দিবে, যেহেতু কখনো দেয়নি। কিন্তু আবার এটাও জানি যে এটা আমাকে কখনো দিবে না, এটা থেকে আচ্ছা, আমি কখনো বুঝতে পাবো পারছি না। পারভেজ ভাই, আপনার জীবনে যেই ঘটনাগুলো ঘটে গেছে এটা একটা দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা আর কোনো মানুষের যেন না ঘটে, এটাই আমরা আশা করি। তো আপনি যেই গেমটার মধ্যে আসক্ত, সেই গেম সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও করা আছে, নির্দিষ্ট ভিডিও। জি ভাই, আমি দেখছি। তো আর সবচেয়ে বড় কথা হয় যে এটাই সত্য যে আমি কখনো টাকা পাইনি, ওইটার লোভে যে খেলতে গেছি এরকমও হয়নি। আর আমি একাধিক গেমও খেলিনি, একাধিক কোম্পানির গেমও খেলিনি, শুধুমাত্র একটা কোম্পানি, একটাই গেম শিখবো, আর অন্য কোনো কিছু আমি দেখিও নাই, অন্য কোনো কিছু আমি খেলার চেষ্টাও করিনি। এই গেমটাই আমার বুঝতে এতগুলো পারছি টাকা আসলে প্রায়। যারাই গেমগুলো খেলে, যে যেই গেমটাই খেলে, এক একজনে এক একটার মধ্যে আসক্ত। এই প্রত্যেকটা গেমেই ডিজাইন করা হয়েছে যে এটা হচ্ছে যেমন সাইকোলজির সাথে, ব্রেনের সাথে কানেকশন করা, যে মানুষ কয়েকটা বিষয়ের মধ্যে, যেমন কিছু মানুষ আছে লস রিকভারি করার জন্য খেলে, কিছু মানুষ হচ্ছে যে নেশা, মানে ওটা না খেললে শরীরের মধ্যে একটা জ্বালাতন ওঠে, যেরকমটা পেটে ক্ষুধা লাগলে না খাইতে পারলে যেরকম একটা জ্বালাতন আসে, তো এই ওটা খেলার জন্য একটা জ্বালাতন আসে, এরকম এক শ্রেণীর মানুষ আছে। ওই যে বললাম না যে আমাদের যে সংখ্যাটা, আমাদের চ্যানেলে, আমাদের তো অনলাইন জুয়া নিয়ে 2টা চ্যানেল, একটা প্রিন্সপাড়া, একটা প্রিন্সপাড়া 0.2। তো আমাদের কাছে যে কমিটমেন্টগুলো দেওয়া আছে যে জুয়া আর খেলবে না, সেরকম সংখ্যা আসে যে প্রায় 30,000 প্লাস। কিন্তু এর মধ্যে ওই একবার লেখে যে প্রিন্স ভাই আজকে থেকে জুয়াকে বিদায় দিলাম, তারিখ সহ লিখে, আবার 1 মাস পর এসে আবার ওই একই ব্যক্তি আবার লেখে যে প্রিন্স ভাই পণ্ডিতি করতে যায় আবার নতুন করে লস করলাম, আবার ওই একই ব্যক্তি আবার লিখে যে জুয়া খেলি না 3 মাস হয়েছে, আবার ঠিক 4 মাসের সময় আবার লিখে যে আবার নতুন করে লস করলাম। তো এরকম শ্রেণীর মানুষও আমার কাছে অনেক আছে। তো পুরোপুরি যেগুলো ভালো হয়েছে, যেগুলো যেরকম 6 মাস হয়েছে জুয়া এখন আর খেলেই না, সেরকম সংখ্যাটা আমাদের কাউন্ট থাকে, ঠিক আছে। এর মধ্যেও আবার কি, এর মধ্যেও আবার কিছু মানুষ আবার যায় খেলে। এখন এটা হলো যে জুয়া তাকে কন্ট্রোল করে, কিন্তু যদি কোনো মানুষ জুয়াকে কন্ট্রোল করে তাহলে তার জন্য সহজ হয়। যেমন ইউরোপ বা আমেরিকার যে মানুষগুলো আছে, ওরা খাবার আগে মদ খায়, খাবার সময় মদ খায়, এরপর ঘুমাইতে যাওয়ার সময় মদ খায়, বোতল নিয়ে সারাদিন ঘুমায় থাকে, সারাদিন মদের মধ্যে থাকে, কিন্তু ওরা ওদের নেশা হয় না, ঠিক আছে, ওরা মাতাল হয় না। আর বাঙালি একটু খাইয়েই পুরা রাস্তা মাস্তা কাঁপায় এলায়। তো এই যে কন্ট্রোল করা, যে আমি একজন মানুষ, আমাকে তো যদি সারা জীবন মানুষ বলে যে প্রিন্স ভাই জুয়া খেললে আপনি গেইন করতে পারবেন বা কোনো কিছু, আমি বলবো যে ভাই আমি গেইন করতে পারবো বা জিতবো সেটা তো পরের ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে যে কোরআনে সূরা আল ইমরান, সূরা আল বাকারা 2 জায়গায় উল্লেখ আছে যেটা হারাম। তার মানে এটা আমার হাত দিয়ে খেললেও এই কিয়ামতের দিন আমার এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমার এই হাত দিয়া ও জুয়ার বাটনে চাপ দিছে, ও বিগে মারছে, ও স্মলে মারছে। তখন তো এখন তো লস করতেছি, এখন তো হইতেছে আর্থিক লস, আর্থিক ক্ষতি, সেই সাথে মানসিক। তখন তো আমার শারীরিক, আমার উপরে এটা নির্যাতন চলবে, তখন তো আমার আযাব হবে, তাই না? তো অনেকগুলো ব্যাপার। তো আমি প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে জুয়া ছাড়ার কিছু টেকনিক আছে। একটা হলো টেকনিক হলো যে আপনি কেন খেলবেন, এটা ডাইরেক্ট হারাম, এটার মধ্যে টাকা ঢুকাইলেন, আবার 2,000 টাকা আপনি ঢুকাইছেন, মনে করেন 3,000 টাকা হয়েছে, আজকে একদিন, মানে এতদিন তো আপনি লস করছেন, 5-6 লাখ টাকা লস করছেন, এখন আজকে আপনি 3,000 টাকা লাভ করছেন, এই 3,000 টাকা দিয়ে যা যা খাইবেন সব হারাম। তার মানে আগে লস করছেন ওইটার হিসাব নাই। ওই আপনি যদি মনে করেন যে এখন আপনি যদি আজকে 600 টাকা ভরার পরে যদি 5 লাখ টাকা জিতে যান, সেই টাকা যদি আপনি উঠান তাহলে তো আপনার আগের লসের সমতুল্য হয়ে যাবে, তাই না? কিন্তু এই টোটাল 5 লাখ টাকা সম্পূর্ণ হারাম।
কিন্তু এখন আপনি তো আগে লস করছেন 5 লাখ টাকা, আপনি যে লস করছেন না কি করছেন সেটা ইসলাম দেখে না, ওটা দেওয়ার দরকারও নাই। কিন্তু আপনি যে এই যে টাকাটা আনতেছেন টোটাল হারামের মধ্যে থেকে, এইটা টোটাল টাকাটা হারাম, তাহলে লাভ কি ভাই? জি ভাই, শুধু একদিকে না তো, চতুর্দিকে এটা সমস্যা হ্যাঁ, হচ্ছে, সেটা তো চতুর্দিকে আপনি সমস্যা, জানেন। এই জন্যই তো এটা কতভাবে হারাম করছে। মানসিক শারীরিক এতটা বিধ্বস্ত ভাই, এতটা খারাপ লাগে, এতটা মানুষ যখন একটা মানুষের ওই যে বলে না, এগুলো আমাকে সব জানি ভাই, বা আমি আমরা নিজেকে সান্ত্বনা দেই, আপনিও আমাকে সান্ত্বনা দিতে পারেন বা বুঝাইতে পারেন, আমিও নিজেও সান্ত্বনা নিতে পারি যে মানুষের তো অনেকভাবে টাকা যায়, একটা অ্যাক্সিডেন্টে অনেক টাকা চলে যায়, একটা ছিনতাইকারী অনেক টাকা চলে যায়, একটা কত রকমের প্রতিনিয়ত মানুষের জীবনে দুর্ঘটনা করে লক্ষ লক্ষ টাকা মানুষের ক্ষতিগ্রস্ত হয়, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পুরো চাইছে হয়ে যায়, মানুষের ব্যবসা লস খায়। কিন্তু ওইটা আর এটার সাথে কখনো মিলে না, মানে মিলাইতে পারি না, মানে মিলাইতে গেলেও বুঝতে যে পারছি না, ওইটা এটা, তো এটা একটা ওটা ভিন্ন তো জগৎ। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিন্তু এটা এটা তো আমার ইচ্ছাকৃত। পারভেজ ভাই, জি ভাই। এটা একটা ভিন্ন জগৎ, টোটালি আলাদা একটা ব্যাপার। তো জি। আমি আপনাকে পরামর্শ হিসাবে বলি, 2025 সালের ডিসেম্বর মাসের আজকে 19 তারিখ চলতেছে। তো আপনার সাথে কথা হইতেছে, তো 2026 সাল আসতে আর হয়তো বা 11-12 দিন আছে, এরপর নতুন একটা বছর আসবে। তো আপনার সাথে এই যে কথা বললাম এতক্ষণ, একটা লম্বা সময়, রাত 11:52 বাজে, আমি না ঘুমিয়ে মানে আপনার সাথে কথা বলতেছি, আমার কোনো লাভ নাই। জি ভাই, এটা অনেক বড় ঠিক মহৎ আছে, কাজ এবং এটা অনেক এগুলা বড় সেবা। আসলে আমাদের অনেক সময় এই নাওয়া খাওয়া এগুলো কিছু থাকে না, এর মধ্যে অনেক সময় আমরা কথা বলি আমাদের সময় অনুযায়ী। তো আপনাকে পরামর্শ হিসাবে দেই, সেটা হলো যে এই অনলাইন জুয়াতে শুধু আপনি না, এই জুয়াটা যিনি আবিষ্কার করছেন সে নিজেও যদি আলাদা একটা ফোন নিয়ে এই গেমগুলো খেলে তাহলে সে নিজেও হারবে। কারণ হলো এটা সফটওয়্যারে, অটোমেশন সফটওয়্যারে এটা সেট আপ করা, ঠিক আছে। আর লাইভ যেগুলো চলে তখন ওখানে বসে সার্ভারে বসে নিয়ন্ত্রণ করা হয়, যারা নিয়ন্ত্রণ করে তারা এই কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে। যেমন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওরা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ ওদের হাতে ভাই, এই সম্পূর্ণ জন্য নিয়ন্ত্রণ ওদের হাতে, এটা সম্পূর্ণ ব্র্যান্ডে আছে। হ্যাঁ, তারপরে ব্র্যান্ড এতভাবে এমন ভাবে ওয়াশ হয়েছে ভাই। এখন যেটাই হয়েছে, এখন আপনি তো সৃষ্টির সেরা জীব, তাই না, আশরাফুল মাকলুকাত। এখন আপনার অবশ্যই উচিত হবে যে আমার কথা তো অনেকে মানে, আপনি আমাকে ছোট ভাই মনে করতে পারেন, বড় ভাই মনে করতে পারেন, যে কোনো একটা ভাই মনে করতে পারেন, সেটা মনে করে যে ভাইয়ের কথা তো অনেকেই মানে, অসংখ্য মানুষ তার কথা মেনে পরিবর্তন হয়েছে, তাহলে দেখি আমিও মানতে পারি কিনা। যেহেতু আপনাকে একটা সিরিয়াল আইডি দেওয়া হয়েছে, ঠিক আছে, এই একই সিরিয়াল আইডিতে আপনি যে কোনো সময় আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন, নতুন কোনো আইডি পাবেন না। একজন ব্যক্তির একটাই আইডি হয়, সিরিয়াল নাম্বার, ঠিক আছে, ওই একটা সিরিয়াল নাম্বারই সবসময় সে আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন, সব কিছু আপনি আমাদের এখান থেকে, আমাদের সমস্ত সার্ভিসগুলো ফ্রি, এখান থেকে সমস্ত সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। তো ভাই আপনাকে বলি, যা হইছে হইছে, যা হইছে হইছে, যা গেছে গেছে। হাদি মারা গেছে, গতকালকে হাদি মারা গেছে, আপনি আর আমি সুস্থ আছি। 5ই আগস্টের সময় সারাক্ষণ আজকে নিউজ ফিডে ওইটাই কাটাকাটি করতেছে যে চলে গেছে, ঠিক আমার আছে, আমরা তো সুস্থ আছি, তাই না। আমরা তো সুস্থ আছি। 5ই আগস্টের সময় অনেকের চোখ, অনেকের হাত, অনেকের পা, এখনও হাজার হাজার মানুষ পঙ্গু অবস্থায় আছে, ঠিক আছে। তো আপনি আর আমি সুস্থ আছি, এটা হলো সবচেয়ে বড় কথা, আলহামদুলিল্লাহ। প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 300 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রতিদিন 300 বার পড়বেন, ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 300 বার পড়বেন। হ্যাঁ, তো এই যে এইগুলো আপনি নিয়মিত আমলগুলো করেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে অনেকটা পরিবর্তন আসবে, আপনি নিজেই দেখতে পারবেন। যদিও আপনার ভিডিও দেখে প্রথমার্ধে আমি আপনার ভিডিওর কারণে, আপনার কথার ধরনে
আমি অন্তত এইটুকু তখন ক্লিয়ার হয়ে গেছি যে এটা নিয়ন্ত্রণ তাদের হাতে। সর্বপ্রথম এটার নিয়ন্ত্রণ, ক্যাসিনোর নিয়ন্ত্রণ যে তাদের হাতে, সর্বপ্রথম আমি আপনার থেকে এই ধারণাটা পেয়েছি। এটার জন্য আমি 1 থেকে 1.5 বছর আমি খেলি নাই। অনেকে বললেন না 6 মাস, 7 মাস, 3 মাস, আমারটা আরো বেশি লং টাইম, 1.5 বছর প্রায় আমি এটার থেকে বিরত ছিলাম। এটা অবশ্যই আপনার কারণে। এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করলেও আপনার যতটুকু পাওয়া সেতটুকু পেয়ে যাবেন অবশ্যই। কিন্তু অবশ্যই আপনার জন্য আমার সবসময় এই ধারণাটা পাওয়ার জন্য সবসময় আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা এবং সুস্থতা এবং আপনার ফ্যামিলি সহকারে সবার জন্য ভালো কিছু হবে, এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আমি আল্লাহর কাছে সেই কামনা করি। আপনার জন্য আমরাও দোয়া করি। আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইন, আমাদের যতগুলো সার্ভিস আছে, ভাই আমি আজকে কয়েকদিন এই যে খেলতেছি, খেলার পরেও আজকে 2-3 দিন খেলি না, প্রতিদিন আপনার কয়েকটা ভিডিও নামাইছে, ওগুলা আমি প্রতিদিন ঘুমানোর সময় ওগুলা দেখতে দেখতে শুনতে শুনতে ঘুমাই। অনেকের হিস্টোরি, বাঙালি তো ওই যে আবেগী, এটা বুঝেনি বা একজনের আমার যে একটা সমস্যা পড়ছি, এরকম যদি আরেকজনের আরেকটা সমস্যা দেখি তখন সান্ত্বনা পাওয়া যাবে, তার থেকে সরে আসা যায় যে আমি একা না, এরকম সমস্যা আরো আমার অনেকে আছে। তাহলে আমি কেন পারবো না? আমি কেন নিজেকে ইনশাল্লাহ পারবেন। এইটাই আপনার জন্য দোয়া রইল। জি ভাই, এই আত্মবিশ্বাসটা আমার আছে। তারপরে আমার মনে হলো যে আমি একটু আপনার সাথে কথা বলি, হয়তো বা আরো বেশি উপকৃত হব বা আরো বেরোতে হবো। তো আমি ভাই আপনাকে এইটুকু ক্লিয়ার করে বলতে পারি, এই জুয়ায়, এই অনলাইন ক্যাসিনো শুধু কেবল আমাকে একা একজন বা এক ব্যক্তিকে ধ্বংস করতেছে না। একজন নেশাগ্রস্ত মানুষ এর চেয়ে হয়তো বা কিছুটা হলেও বেটার আছে জুয়া আসক্ত হচ্ছে। কারণ নেশাখোর বা নেশাগ্রস্ত যারা অ্যাডিক্ট আছে, তারা শুধুমাত্র এক ব্যক্তি, মানে যে নেশা করে তার জন্য সমস্যা হয়, তার দেহ সমস্যা হয়। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি, এই জুয়া নিজের ফ্যামিলি, নিজের বউ, নিজের বাচ্চা, আমার একটা সুন্দর বাচ্চা আছে, ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওর মুখের দিকে তাকালে বা ওর দিকে তাকালে এগুলা তুচ্ছ, কিন্তু তারপর আমি কেন জানি অমানুষের মতো এসব করে ফেলছি। এটার জন্য আমাকে অবশ্যই পস্তাতে হবে। কিন্তু যাই হোক, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পেয়ে যাবেন, এটাই আমরা আমি বিশ্বাস আল্লাহর করি। কাছে ক্ষমা চাবো। আর আমি সবই বুঝতে পারছি, আপনার ভিডিও থেকে আমি সম্পূর্ণ ধারণা পেয়েছি এগুলোর ব্যাপারে, ঠিক আছে? বারবার বলতেছি, আপনার জন্য এটা অনেক 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 ভালো কিছু হবে আপনার জীবনে, এই ধারণাগুলো দেওয়ার জন্য। তো আমি এটা থেকে সম্পূর্ণ সরে যেতে চাই। শুধু আমার জন্য এইটুকু দোয়া করবেন, আমি সকল কিছু আপনার ভিডিও থেকে ধারণা পেয়েছি বা আপনার সাথে এতক্ষণ কথা বলে, বা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি যে এটা থেকে আমি এই যে আজকে 2 দিন যে আমি খেলি না, আমার থেকে ঠিক আছে, অনেক বিধ্বস্ত হয়েছি, অনেক টাকা লস হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই 2 দিন যে খেলি না, খেলার চেয়ে একটু হইলেও আমি একটু শান্তিতে আছি। মানে খেলি না তাও একটু শান্তিতে আছি। আমার লস হয়েছে ওইটা মাথা আসলে খারাপ লাগে, হতাশগ্রস্ত হই। কিন্তু 2 দিন খেলি না, যতক্ষণ আমি খেলি ততক্ষণ এত 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 হতাশগ্রস্ত, এত এত খারাপ, মানে কি বলবো, যাক, এত আপনি কষ্টকর এখান থেকে জীবনযাপন করতে হয়। বের হয়ে যাবেন, এটাই আমরা বিশ্বাস করি, যেহেতু আমাদের রাত 12টার পরে আর সার্ভিস থাকে না, তো জি অটোমেটিকলি ভাই, ক্লোজ লাস্ট হয়ে যাবে। আমি শেষ। হ্যাঁ, আর কথা বাড়াতে চাই না, অনেকক্ষণ দীর্ঘ সময় আপনি আমার সাথে কথা বলছেন, সময় দিয়েছেন, এটার জন্য আমি আপনাকে অনেক মানে ভালোবাসা আপনার এবং সাথে এই আপনার লং জন্য টাইম কথা শুভকামনা। বলার কারণে হয়তো বা আজকে আরো 2জন লোক তাদের সিরিয়ালে কথা বলার টাইম ছিল, সেটা তারা মিস ভাই করছে আর এটা কি। বুঝতে পারছি, আমার সাথে অনেক বড় লং টাইম দিয়েছেন ভাই। সর্বশেষ পরিশেষ এইটুকু কথা বলবো, আপনার প্রতি আমার এইটুকু মানে কথা আপনাকে দিলাম, বা আপনি এইটুকু আমার জন্য শুধু কেবল এইটুকু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে হেদায়েত দান করে। আর মানুষ তো মনে করে, মানুষ বলে যে আমাদের যদি আল্লাহ এইটুকু দেয় বা আমার এই ক্ষতিটা পূরণ করে তাহলে ভালো হয়ে যাব। কিন্তু আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম বা আজকে থেকে আমার অনুভূতি থেকে শেয়ার করলাম যে আমার লস হয়েছে, ক্ষতি হয়েছে, এটা থেকে আমি ভালো হবো। অনেকে বলা জি করে যে জি, আমি ভালো কিছু দিলে, আল্লাহ আমাকে অনেক কিছু দিলে, এটার মালিক করলে, আমার এই টাকা পোষাই দিলে, আমার এই ক্ষতি আল্লাহ পোষাই দিলে তো আমি ভালো হয়ে যাব। কিন্তু আমি আজকে থেকে বললাম, আমার যা হয়েছে হয়েছে, যা ক্ষতি হয়েছে এর থেকে আমি ভালো হবো। আমি বাড়িতে চলে যাব কয়েকদিনের মধ্যে। বাড়িতে যাই, আমি অবশ্যই আমার মায়ের সাথে দেখা সাক্ষাৎ করলে আমার অনেকটা পেরেশানি দূর হয়ে যাবে।
আমি অবশ্যই নামাজ কালাম ধরে ঠিক ফেলবো। আছে, ঠিক আছে ভাইয়া, আমাদের সার্ভিস এখন বন্ধ হয়ে যাবে। আপনাকে অসংখ্য আমার জন্য দোয়া ধন্যবাদ করবেন, হ্যাঁ? আমাদের সাথে আল্লাহ থাকার হাফেজ। জন্য। ওকে, আসসালামু আলাইকুম।